আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। কাজী মালিক স্কুল এন্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কানিজ ফাতেমা, বাংলা বিভাগ প্রভাষক, বাংলা বিভাগ কাজী মালিক স্কুল এন্ড কলেজ। আজ আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ থেকে রেইনকোট গল্পটি। লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস তার লেখনী সম্পর্কে আমি প্রথমেই তোমাদের একটু বর্ণনা করি। আখতারুজ্জামান ইলিয়াস একজন অসাধারণ লেখক, যিনি মানুষের মনের যে চিন্তা, মানুষ মনে মনে কি চিন্তা করছে, তার কৌশল, সমাজের প্রতিটি স্তরের মানুষ কীভাবে চিন্তা করছে সেগুলো আমাদের কাছে ফুটিয়ে দিলেন। তিনি রাজনীতি, সমাজ, সামাজিক অবস্থান বিচার করে শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষের মনের চিন্তাধারাকে আমাদের সামনে তুলে এনে আমাদেরকে সেই পরিস্থিতিগুলোর দিকে আমাদের নিজেদের যে চিন্তা, সেই চিন্তার প্রতিফলন ঘটাতে সাহায্য করে। ওনার জন্মটা দেখো, ওনার জন্ম 1943 সালে। ঠিক দেশ বিভাগে কয়েক বছর আগে তার জন্ম। তার মানে তিনি বড় হয়েছেন তার জীবনের শ্রেষ্ঠ সময়, কৈশোর, যৌবন, তারুণ্য, শৈশব, প্রত্যেকটা সময় তিনি তার কেটেছে পাকিস্তানিদের হানাদার বাহিনীর অত্যাচারের। যখন পাকিস্তান হানাদার বাহিনী, পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপর তাদের সমস্ত অন্যায় অত্যাচার চাপিয়ে দিচ্ছিল, তখনই তিনি বড় হয়ে উঠেছেন। তার লেখনীতে প্রতিবাদ রয়েছে। এরপর আমরা দেখি ওনার মৃত্যু 1997 সালে। জন্ম মৃত্যুর মধ্যে তোমাদের কিছু প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন আসে জন্ম কত সালে, মৃত্যু কত সালে। আরেকটা প্রশ্ন, তার জীবনকাল, তার জীবনকাল লিখো। জীবনকাল হচ্ছে 1943 থেকে 1997, এটাই জীবনকাল। তার বয়স কত ছিল, আমরা বয়স হিসাব করলে বয়সটা পেতে পারি। এখন আসো লেখক পরিচিতি। লেখক পরিচিতি, তার জন্ম গাইবান্ধা জেলার মামাবাড়িতে, প্রত্যেক নিবাস বগুড়া জেলায়। শিক্ষা জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি শিক্ষক ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন কলেজে তিনি শিক্ষকতা করেন। শেষ পর্যন্ত তিনি ঢাকা কলেজের অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। সাহিত্যকর্ম, তিনি 5টি ছোট গল্প গ্রন্থ লিখেন, যেখানে মোট 28টি গল্প ছিল। উপন্যাস লিখেন 2টি, প্রবন্ধ লিখেন 1টি। আমাদের এই গল্পটাও নেওয়া হয়েছে তার জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্প গ্রন্থ থেকে, কিন্তু আমাদের বোর্ড এই গল্পটা নিয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 এই অংশটা থেকে নিয়ে সংকলন করেছেন আমাদের বইয়ে। এখন আসি আমরা শিক্ষণ ফল। আমরা এই গল্প পড়ে কি শিখতে পারবো? প্রথমেই তোমাদের বলে আমরা উদ্দীপক কিভাবে লিখব। একটা উদ্দীপক যখন আমাদের দেওয়া হয়, সেই উদ্দীপকের উত্তর যখন আমরা করবো, সেই উদ্দীপকের উত্তর আমাদের করতে হবে আমাদের যে গল্প দিবে, যে গল্প আছে, যে কবিতা আছে, প্রবন্ধ আছে, নাটক, উপন্যাস, সেখানের সাথে সমন্বয় সাধন করতে হবে। উদ্দীপক আমাদেরকে দিবে, উদ্দীপক আমরা পড়বো, উদ্দীপক বিশ্লেষণ করবো, তার সাথে গল্পের সমন্বয় সাধন করতে হবে। গল্পের সমন্বয় সাধন করতে হলে আমাদের গল্পটা ভালোভাবে পড়তে হবে। সেই গল্পটা ভালোভাবে পড়লে আমরা কী কী শিখব? মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ঢাকা শহরের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা আমরা দেখতে পাই। তখনকার মানুষের মনে যে আতঙ্ক ছিল, যে ভয় ছিল, মানুষ সবসময় একটা ট্রমার মধ্যে থাকতো, সেটা আমরা দেখতে পাই। 71-এ ঢাকা শহরে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার দেখতে পাই। গেরিলা আক্রমণ আমরা দেখতে পাই। সেই সাথে আমরা গেরিলা আক্রমণ, আমাদের মুক্তিযোদ্ধারা, গেরিলা যোদ্ধারা কিভাবে প্রভাব বিস্তার করেছিল আমাদের মুক্তিযুদ্ধে, কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী হানাদার বাহিনীকে তারা তটস্থ করে রেখেছিল, আতঙ্কিত করে রেখেছিল, ভয়ার্থ করে রেখেছিল, আমরা সেই চিত্রটাও এখানে দেখতে পাই। এখন আসো রেইনকোটের প্রভাব। এই রেইনকোট গল্পটা যে রেইনকোট থেকে এসছে, শব্দটা থেকে এসছে, সেই রেইনকোটের কি প্রভাব আমরা এখানে সেটা দেখতে পাই। এখন আসে আমরা ভাষা। এই গল্পের ভাষা কীরকম? সম্পূর্ণ চলিত ভাষায় লেখা এই গল্প, সেই সাথে এখানে কিছু শব্দের মিশ্রণ আছে। উর্দু শব্দ আছে, বাংলা শব্দ আছে, আমাদের মাতৃভাষা উর্দু শব্দ আছে, এবং ইংলিশ শব্দ আছে, কিন্তু মূলত সেটা চলিত ভাষায় লেখা। ভাষা রীতি হচ্ছে চলিত। চরিত্রগুলো দেখি আমরা। চরিত্রের মধ্যে আমরা প্রথমে পাই নরুফেদা, গল্প কথা।
নুরুল হুদার স্ত্রী, ডক্টর আফাজ উদ্দিন ঢাকা কলেজের প্রিন্সিপাল, আব্দুল সাত্তার মৃধা ঢাকা কলেজের প্রভাষক, ইসাক মিয়া ঢাকা কলেজের প্রিয়। সেই সাথে আমরা কর্নেলকে দেখতে পাই এবং দেখতে পাই মিন্টুকে। এই মিন্টু চরিত্রটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিন্টু চরিত্রের কোনো শারীরিক অবস্থান আমরা এখানে দেখতে পাই না, কিন্তু মিন্টু চরিত্রটি সম্পূর্ণভাবে এই গল্পে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গল্পের শুরু থেকে শেষ অবধি আমরা মিন্টুকে দেখতে পাই। মিন্টু একজন মুক্তিযোদ্ধা, বা একটা মুক্তিযোদ্ধার চেতনা কিভাবে সমগ্র গল্পটাকে এই সমগ্র দেশের প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে কিভাবে বিস্তার লাভ করে আমরা এই গল্পে সেটা দেখতে পাই। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে সাধারণ মানুষের মধ্যে গিয়ে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ, দেশের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়, সেটা আমরা এখানে দেখতে পাই। প্রথমে আমরা নুরুল হুদা সম্পর্কে একটু বলি। নুরুল হুদা একজন ভীত প্রকৃতির মানুষ, যিনি তার শ্যালক মিন্টু মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বলে মাত্র এপ্রিল থেকে জুনের মধ্যে 4 বার তিনি বাসা বদলেছেন। কেউ যদি তাকে কোনো কারণে মিন্টুর নাম জিজ্ঞেস করে, তিনি তখনই ভয়ে থাকতেন এই বুঝি পাকিস্তানিরা আসবে। এমন একটি চরিত্র নুরুল হুদা। মিন্টু রেইনকোট, একজন মুক্তিযোদ্ধা রেইনকোট গায়ে দেওয়ার পর তার মধ্যে সাহসের সঞ্চার হয়। রেইনকোটের উত্তাপ নয় যেন সেটা মুক্তিযুদ্ধের উত্তাপ, মুক্তিযুদ্ধের চেতনা তার মধ্যে ধারণ করে। এই নুরুল হুদাকে আমরা শেষে সাহসী হতে দেখি। আসমা নুরুল হুদার স্ত্রী খুব সামান্য একটা চরিত্র হলেও আমাদের সাধারণ মানুষের যে চিন্তাধারা, ঘরোয়া গৃহিণীর যে চিন্তাধারা, আমরা সহজ সরল সারল্যতা আমরা তার মধ্যে দেখতে পাই। ডক্টর আফাজ উদ্দিন ঢাকা কলেজের প্রিন্সিপাল, আগেই বলেছি। তার আরেকটা মূল পরিচয়, তিনি একজন রাজাকার। আব্দুল সাত্তার মৃধা জিওগ্রাফি প্রফেসর, তাকে খুব সামান্য চরিত্র, ওনার উপস্থিতি নেই বললেই চলে। ইসাক মিয়া পিয়ন, একজন রাজাকার। এই রাজাকারদের কেন আলাদাভাবে আমি বলছি সেটা বলছি। কর্নেল, পাকিস্তানি হানাদার বাহিনী, মিন্টুর কথা বলেছি। আমরা নুরুল হুদার কথা বলেছি, মিন্টুর কথা বলেছি। নুরুল হুদা, মিন্টু, আব্দুল সাত্তার মৃধা, আসমা, এরা সবাই খুব সাধারণ। মিন্টু অসাধারণ, নুরুল হুদা অসাধারণ হয়ে ওঠার গল্প আমরা দেখি। এখন আসে ইসাক মিয়া। ইসাক মিয়া হচ্ছে প্রিয়। সে পাকিস্তানিরা এই দেশে আক্রমণ করার পর থেকে সে নিজেকে পাকিস্তানি হিসাবে সমর্পণ করেছে। সে তখন থেকে এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো বাংলা শব্দ বলেনি। তার কারণ বাংলা বললে তার কাছে একটা ছোট ছোট ভাষা মনে হচ্ছে, নিম্ন শ্রেণীর ভাষা। সে হচ্ছে এই ধরনের অশিক্ষিত রাজাকাররা কি করতো, তারা বড়জোর তাদের নিজেদের দাপট দেখাতো, তারা খুব উচ্চমানের সেটা দেখানোর চেষ্টা করতো। তারা আমাদের বাঙালি মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ইয়াদের হাতে তুলে দিত, পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিত। তাদের কাজ ছিল এটা, কিন্তু বুদ্ধিভিত্তিক কাজ ছিল না। ডক্টর আফাজ উদ্দিন রাজাকার, বুদ্ধি ছিল যার, যিনি মূলত বুদ্ধিজীবী। তিনি পাকিস্তানিদের কাছে ভালো হওয়ার জন্য, পাকিস্তানিদের কাছে তার নিজের চাহিদা বাড়ানোর জন্য তিনি বুদ্ধি দিচ্ছেন পাকিস্তানিদের। আপনারা ধীরে ধীরে যেই শহীদ মিনারগুলো আছে সেই শহীদ মিনারগুলোকে ঘুরিয়ে দেন। কেন ঘুরিয়ে দেন? কারণ এই শহীদ মিনারই হচ্ছে বাঙালির প্রতিবাদের প্রথম নিদর্শন। বাঙালিরা যে প্রতিবাদ করবে সেই প্রতিবাদের প্রথম আন্দোলনের প্রথম নিদর্শন। এই ধারা বাঙালিরা প্রতিবাদ করতে আগ্রহী হচ্ছে, এর মাধ্যমে বাঙালিরা প্রতিবাদী হয়ে উঠছে, তারা জাতীয়তাবাদে সচেতন হচ্ছে। জাতীয়তাবাদ থেকে এসেছিল স্বাধিকার থেকে এখন স্বাধীনতা খুঁজছে। আপনারা তাদের আন্দোলনের মূল প্রেরণার জায়গাটাকে নষ্ট করে দেন, তাহলে বাঙালিরা নিজেদেরকে গুটিয়ে নিতে চাইবে। এই ডক্টর আফাজ উদ্দিনের মতো শিক্ষিত বাঙালি রাজাকার, এদের জন্য আমরা 1971 সালে 14ই ডিসেম্বর এত বুদ্ধিজীবীদের হারিয়েছি, যাতে আমাদের বাংলাদেশ কখনো সামনে এগিয়ে যেতে না পারে। আমরা আমাদের মহান মহান মানুষগুলিকে হারিয়েছি ডক্টর আফাজ উদ্দিনের মতো শিক্ষিত রাজাকারদের জন্য, যারা বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। এখন আমরা একটু গল্পের দিকে যাই। নুরুল হুদা। বৃষ্টির রাতে, জুন জুলাই মাসের বৃষ্টির রাতে নুরুল হুদা গল্প শুয়েছিলেন। একটু আরাম
যেতে হবে না বলে তিনি খুব আনন্দে শুয়ে আছেন এবং গুনছেন আর কতদিন বৃষ্টিটা থাকবে। তখনই তার দরজার মধ্যে টোকা দিল। তিনি ভয় পেয়ে গেলেন, ভেবেছিলেন যে এই বোধহয় সেনাবাহিনীরা এসছে। তার মাথায় সবসময় ছিল তার শ্যালক মিন্টু কেউ না কেউ বলে দিচ্ছে, সেই জন্য ভীতু প্রকৃতির মানুষ আরো বেশি ভীতু ছিল। এখন এই ব্যক্তি নুরুল হুদা দরজা খুলে দেখলো যে ইসাক মিয়া। তার মনের প্রাণের মধ্যে পানি আসলো। ইসাক মিয়া এসছে, তার মনে হয়েছে তাকে গিয়ে জড়িয়ে ধরি। যখন ইসাক মিয়া বলল যে আপনাকে প্রিন্সিপাল সাহেব ডাকছেন, তলব করেছেন, তখন ভয় পেয়ে গেল। কেন, কিসের জন্য রেখেছেন এটা যখন জিজ্ঞেস করলো, ইসাক মিয়া বলেছে ঢাকা কলেজের ট্রান্সফরমার ব্লাস্ট করেছে কিছু দুষ্কৃতিকারী। গেরিলা যুদ্ধ, আমরা যাদেরকে গেরিলা যুদ্ধ বলছি, মুক্তিযুদ্ধ বলছি, তাদেরকে পাকিস্তানিরা বলছে দুষ্কৃতকারী, সন্ত্রাসী। কিছু দুষ্কৃতকারী এসে আমাদের ট্রান্সফরমারটা নষ্ট করে দিয়েছে, সেই জন্য আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। নুরুল হুদা খুব এমনিতেই ভীতু প্রকৃতির লোক, উনি খুব তাড়াহুড়া হয়ে রেডি হয়ে যাচ্ছে। ঠিক তখন তার স্ত্রী বলছে না গেলে কি নয়, একটু পরে গেলেই তো হয়। তখন উনি খুব রেগে গেছে, মনে মনে খুবই বিরক্ত যে আমার যে বকাগুলো এখন দিবে প্রিন্সিপাল সাহেব, সেগুলো কি স্ত্রী শুনবে? একজন সাধারণ ঘরের গৃহবধূ যেভাবে কথা বলে, আমরা নুরুল হুদার স্ত্রীকে সেভাবে দেখতে পাই। ঢাকা শহরের আসমাদের মতো অনেক অনেক সাধারণ নারী ছিল। এখন সে তারপরে তার স্বামীর যত্নের জন্য তার ভাইয়ের যে রেনকোট, সেই রেনকোটটা পরিয়ে দিয়েছে। মিন্টুর উচ্চতা এবং নুরুল হুদার উচ্চতার মধ্যে অনেক পার্থক্য ছিল বলে নুরুল হুদার পা থেকে মাথা পর্যন্ত রেনকোটটা ছড়িয়ে গেছে। নুরুল হুদাকে দেখে তার 2.5 বছরের ছোট মেয়ে বলছে বাবা ছোট মামা হয়ে গেছে, বাবা ছোট মামা হয়ে গেছে। তখন সে একটু ভয় পেল, আমাকে মিন্টুর মতো লাগছে দেখতে। তারপরও সে এই বৃষ্টিতে না ভেজার জন্য, বৃষ্টিতে ভিজলে হাঁপানি বেড়ে যাবে, তারপর সে রেনকোটটা পরে যাচ্ছে। তার ছেলেও বললো যে আপনার বাবাকে মিন্টু বা ছোট মামার মতো লাগছে। এটা সে বুঝতে পারলো তাকে ছোট মামা বা মিন্টুর মতো লাগছে। এটা দেখে সে বেরোলো, মোড়ের রাস্তায় গেল। মোড়ের রাস্তার এক পাশ দিয়ে একটা চায়ের দোকান আছে। আমরা কিছু চরিত্র এখানে দেখতে পাই। একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানটাতে নিজেকে সমস্ত খবরের ভান্ডার মনে করে। মুক্তিযোদ্ধারা কে কোথায় কি করছে সে সব কিছু অনায়াসে সবাইকে বলে। তার এই ভয়টা নেই যে পাকিস্তানিরা এসে তাকে ধরবে, এই ভয়টা তার মনের মধ্যে নেই। আবার নুরুল হুদাকে আমরা দেখি যে সম্পূর্ণ ভীতু একজন মানুষ, সে সম্পূর্ণ খুব ভয়ে ভয়ে কাজ করে। আমরা নুরুল হুদাকেও দেখি খুব ভীতু হিসাবে কাজ করে। আবার সেই দোকানদারকে দেখছি খুব সাহসী, মুক্তিযোদ্ধাদের গল্প, সাহসের গল্প সে অনেক সাহসিকতার সাথে করছে, সাহসিকতার সাথে সবার কাছে প্রকাশ করছে। এখান থেকে বাস আসলো, নুরুল হুদা বাসে উঠে গেল। বাসে যখন তিনি উঠলেন, তার এই অদ্ভুত পোশাক দেখে আশেপাশের মানুষরা ভয় পেয়ে গেল। সামনের স্টপেজে কিছু মানুষ নেমে গেল তাকে দেখে, আরও কিছু মানুষ উঠলো তাকে দেখে ভয় পেয়ে গেল। নুরুল হুদা মনে হয়েছিল এই যে যারা ওঠানামা করছে তারা কোনো না কোনোভাবে অপরাধী। এতক্ষণ যে মিন্টুর রেনকোট পরে তার মনে হচ্ছিল একটু ভয় ছিল যে কেউ তাকে দেখে মুক্তিযোদ্ধা হবে কিনা, সেই রেনকোট তাকে এখন সাহস দিচ্ছে। তাকে দেখে কিছু মানুষ বাঁকা চোখে তাকাচ্ছে, কিছু মানুষ নেমে যাচ্ছে, কিছু মানুষ কন্ট্রাক্টর তার রেনকোটের পানিতে বাস ভিজে যাচ্ছে, তারপরেও তাকে কিছু বলছে না। এইসব বিষয়ে তার সাহসের সঞ্চার হল। কিছু দূর যেতেই বাস থামলো মিলিটারিদের ক্যাম্পের সামনে, চেকপোস্টের সামনে। তখন বাস থেকে মানুষদেরকে নামালো। ওখানকার যে রীতি তখনকার ছিল, ঢাকা শহরের রীতি ছিল, বাসে যারা থাকবে সবাইকে নামাবে, যাদেরকে পাকিস্তানিদের সন্দেহ হবে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে রাখবে, আর বাকিদেরকে পাঠিয়ে দিবে, ওদেরকে তৎক্ষণাৎ মেরে ফেলবে। এই যে বললাম ঢাকা শহরের মানুষের মনে ভয় আতঙ্ক বিরাজ করতো, সম্পূর্ণ ছিল। কখন কার ঘরে কীভাবে আক্রমণ করছে, কেন আক্রমণ করছে, রাজাকার বা পাকিস্তানি হানাদার বাহিনী তারা নিজেরাও জানতো না। এরকম একটা পরিস্থিতির মধ্যে ঢাকা শহর ছিল। যখন তার কাছে এসছে তখন একদম তিনি চোখে চোখ রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে সেনাবাহিনীর একজন সিপাহীকে তিনি মুখোমুখি ছিলেন। তাকে থেকে চোখ নামিয়ে চলে গেল সেই পাকিস্তানি সৈনিক। কিছু দূর যাওয়ার পর তিনি পুরান ঢাকার ওখানে গেলেন, যেখানে তিনি আসলে আগে থাকতেন। কখন? 25শে মার্চ কালো রাত্রির সময়। তার খুব স্পষ্ট আকারে মনে আছে 25শে মার্চ কালো রাত্রিতে যখন চারিদিকে গোলাগুলি হচ্ছে, তিনি তার পুত্র কন্যাকে নিয়ে খাটের নিচে চুপটি করেছিলেন। ওই সময় ভোর রাতে যখন ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন
আজান দেওয়ার জন্য গলাটা তুলেছে, আল্লাহু আকবার বলে মানুষকে আল্লাহর নামে মসজিদে ডাকছে, পরে আল্লাহু আকবার আর বলতে পারেননি, তখন একটা গোলের শব্দ, মুয়াজ্জিন মারা গেল। এখানে একটা জিনিস আমরা বলি, পাকিস্তানিরা এখানে আসার জন্য সারা বিশ্বের কাছে কি বা বাঙালিদের কাছে ঠিক কোন বিষয়টাকে ফোকাস করেছে। ওরা বলেছে বাঙালিরা, বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এই পূর্ব পাকিস্তানকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চাচ্ছে, সেজন্য তারা হিন্দুদের ধ্বংস করবে। কিন্তু এসে দেখা গেল ওরা হিন্দু ধ্বংস করছে না, ওরা ধ্বংস করছে বাঙালি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি কোনো কিছুই বাদ দিয়ে বাঙালি দেখলেই মারছে। সে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত, শিশু থেকে বৃদ্ধ কাউকেই তারা রক্ষা করছে না। আবাল বৃদ্ধ বনিতা সবাইকে মেরে ফেলছে, শুধু তারা যদি বাঙালি হয়, এইটুকুই তাদের ছিল। এখন দেখি 25শে মার্চ কালরাত্রির ঘটনাও আমরা দেখলাম যে আসলে কাউকেই ছাড়েনি, সবাইকেই মেরে ফেলেছে। তিনি কিছু দূর এগিয়ে, ঢাকা কলেজ ফিলে কিছু দূর, এইসব চিন্তার মধ্যে ঢাকা কলেজ ফিলে কিছু দূর এগিয়ে গেল, গাড়ি থামলো, উনি আবার ঢাকা কলেজে আসতেন। আসার পর উনি আস্তে আস্তে উনি আরও চিন্তা করলেন যে এই কলেজে উনি যতদিন আছেন ততদিন কিন্তু কারোর সাথে মুক্তিযুদ্ধ নিয়ে তিনি কোনো কথা বলেননি। তার অন্যান্য সহকর্মীরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করতো, কথাবার্তা বলতো, তখন তিনি সোজা প্রিন্সিপালের রুমে চলে আসতেন, যেখানে উর্দু শিক্ষক এবং প্রিন্সিপাল কথা বলেন, সেখানে চলে আসতেন, যেখানে অন্যরা বলছে যে আমাদের দেশে মনসুন আমাদের কাছে একটা অস্ত্র হিসাবে থাকবে, যেরকম ছিল জার্মানিতে উইন্টার। ওদের উইন্টার, রাশিয়ায় উইন্টার ছিল, আর আমাদের ছিল মনসুন, আমাদের আছে মনসুন। এইসব বিষয় নিয়েও যখন আলোচনা করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা যখন আলোচনা করছে, উনি সুন্দর করে প্রিন্সিপালের রুমে চলে আসতো, উনি কোনো আলোচনায় থাকতো না, ভয় ভীতু নুরুল হুদা। তার মনের মধ্যে সাহসের সঞ্চার হচ্ছে আস্তে আস্তে। তিনি যখন এসে বসলেন, তখন পাকিস্তানি কর্নেল তাকে বলা শুরু করলো, অধ্যাপক সাহেব, তারা ডেজিগনেশনগুলো ঠিকভাবে বলতে পারতো না পাকিস্তানিরা কখনোই। বলছে, অধ্যাপক সাহেব, আপনি মিসক্রিয়েন্টরা ধরা পড়েছে, দুষ্কৃতিকারীরা ধরা পড়েছে, ওরা আপনার নাম বলেছে, আপনি জানেন মুক্তিযোদ্ধারা কোথায় আছে, আপনি নামটা বলেন। উনি খুব, নুরুল হুদা খুব অবাক হলো যে কারা হতে পারে এই দুষ্কৃতিকারী, কারা এখানে এসছে। তখন তিনি চিন্তা করলেন, চিন্তা করে তার যেটা মিলল, কিছুদিন আগে কিছু আলমারি এসছে কলেজে, যেটা রিসিভের দায়িত্ব ছিল উনার উপর, উনি সেগুলো রিসিভ করছিলেন। তখন যে কুলিগুলো এসছে, যে শ্রমিকগুলো এসছে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, তখন একটা কথা তার কানের মধ্যে এসছে, বর্ষাকালিত যুগ। এই সব যখন আলোচনা চিন্তা করছে, তখন তার মনের মধ্যে সাহসের সঞ্চার হচ্ছে, আনন্দ হচ্ছে। তিনি আনন্দিত হচ্ছেন যে আমি কিছু গেরিলা যুদ্ধে, আমি কিছু মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছি, কিছু মুক্তিযোদ্ধার সাথে আমার আলাপ আলোচনা ছিল, কিছু মুক্তিযোদ্ধাকে আমি সাহায্য করতে পেরেছি। এটা তার মনের মধ্যে প্রচণ্ডভাবে আনন্দের সঞ্চার করে, তিনি সাহসী হয়ে ওঠেন। যখন তিনি কিছু বলছেন না, কর্নেল সাহেব তখন তাকে প্রথমে একটা খুশি দিল। এই খুশি খাওয়ার পরও তার অনুভূত হলো না ব্যথা, কারণ তার মনের মধ্যে হচ্ছে আমি মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছি, আমি মুক্তিযোদ্ধাদেরকে যেভাবেই হোক আমি সাহায্য করতে পেরেছি, এটাই তার আনন্দ। তারপর তাকে আলাদাভাবে নিয়ে গেল অন্য একটা রুমে, ওখানে গিয়ে তাকে ইচ্ছে মতো অত্যাচার করা হচ্ছে। প্রথমে রেইনকোটের উপর মারলো, তারপর রেইনকোট খুলে মারলো। রেইনকোট খুলে যখন চামড়ায়ও মারছে, তখনও তার মনে হচ্ছে না যে তার চামড়ায় এই প্রত্যেকটা মার লাগছে, তার মনে হচ্ছে সেই রেইনকোটের উপরই পড়ছে, তার গায়ের উপর না। সেই রেইনকোট, মিন্টু রেইনকোট, যে রেইনকোটে একজন মুক্তিযোদ্ধার রেইনকোট। দেশের যে অত্যাচার, প্রত্যেকটা অত্যাচার গিয়ে দেশের উপর যে অত্যাচার করছে, প্রত্যেকটা অত্যাচার গিয়ে করছে মুক্তিযোদ্ধাদের উপর। সেই তার চামড়াকে তখন তার মনে হচ্ছে রেইনকোটের মধ্যে, এত অত্যাচার যার গায়ে লাগছে না। দেশের প্রতি যে দায়িত্ববোধ, যে যা জানে তার না বলা, না জানলেও দেশের জন্য এটা সহ্য করে না, এই প্রত্যেকটা জিনিস তার মধ্যে আস্তে আস্তে তৈরি হয়েছে। মিন্টু রেইনকোট পরে বাসা থেকে, মিরপুর থেকে ঢাকা কলেজ আসা পর্যন্ত তিনি দেশপ্রেমে জাগ্রত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযোদ্ধার চেতনায় তিনি নিজেকে তৈরি করতে পেরেছেন এই কয়েক ঘন্টায়। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনায় সাধারণ মানুষ নুরুল হুদা নিজেকে পরিবর্তন করে, দেশাত্মবোধ, দেশপ্রেম জাগ্রত করে, ভীত একজন মানুষ যিনি সামান্য কিছু সহ্য করতে পারেন না, তিনি অকথ্য অত্যাচার করছেন, সহ্য করছেন
পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে যখন অত্যাচার করছে তখন তিনি হাসি মুখে সেটা সহ্য করছে। এতে আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধে মিন্টুর রেইনকোট, এই গল্পটা এই রেইনকোটটা কিভাবে প্রভাব বিস্তার করেছে নুরুল হুদার উপর, আর এটাই আমাদের গল্পের নাম। তোমরা উদ্দীপকগুলো চর্চা করবে। এখান থেকে কিভাবে উদ্দীপক আসতে পারে বলেছি, লেখকের জীবনী, কিভাবে উদ্দীপকগুলো আসতে পারে, চরিত্রগুলো কিভাবে আমাদেরকে নিজেদেরকে প্রতিনিধিত্ব করছে সেটাও আমরা দেখছি। এইসব উদ্দীপকগুলো তোমরা নিয়মিত চর্চা করবে। চর্চার উপরে আসলে আর কোনো বিষয় নেই, চর্চা করলেই তোমরা পারবে, চর্চা না করলে কখনোই পারবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।